উপকূল অতিক্রম করে নিম্নচাপে পরিণত হয়েছে রিমাল। মহাবিপদ সংকেত নামিয়ে স্থানীয় সতর্ক সংকেত জারি। আজ ও কাল বৃষ্টির পূর্বাভাস। ঘূর্ণিঝড়ের আঘাতে লন্ডভন্ড উপকূল, 5 জেলায় 6 জনের প্রাণহানি। জলোচ্ছ্বাসে প্লাবিত উপকূলের বেশ কিছু গ্রাম, উপড়ে গেছে গাছপালা। যে ভয়াবহতাটা এবং দীর্ঘমেয়াদী একটা টাইম দেখা যায় 14 ঘন্টা পর্যন্ত এই ভয়াবহ তাণ্ডব, রিমিলের তাণ্ডবে মানুষ প্রায় একেবারে সন্দিহান অবস্থায় আছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রামে রাতভর ভারী বৃষ্টি, ডুবে গেছে বেশিরভাগ সড়ক, ডুবে গেছে বাসাবাড়ি ও দোকানপাট, সীমাহীন দুর্ভোগে মানুষ। কৃষি জমি ও জলাশয় দখলে মেতেছে নর্থ সাউথ গ্রুপ, বালু ভরাট করে প্লট বিক্রি। বিশেষ বাহিনীর ভয়ে প্রতিবাদে সাহস পান না এলাকাবাসী। এবং অর্থ সংকটের মধ্যে ডিসি ইউএনওদের জন্য কেনা হচ্ছে বিলাসবহুল গাড়ি, খরচ 381 কোটি টাকার বেশি। সরকারকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছি অরিন ইশরাত। এবার বিস্তারিত। দাপট চালিয়ে উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় রিমাল। আবহাওয়া অফিস জানিয়েছে এটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সমুদ্র বন্দরগুলোকে মহাবিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। ইফতেখার রেজার প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদুল হাসান। ঘূর্ণিঝড় রিমালের সবশেষ অবস্থা নিয়ে সকাল 11:15টায় ব্রিফ করেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক। জানান, প্রবল ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় থেকে এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসাবে বর্তমানে যশোর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত জড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। এ অবস্থায় পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর, আমি আবার বলছি, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে আগামীকাল মঙ্গলবার সকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সাবধানে চলাচল করতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে আগামীকাল 28 মে 2024 দুপুর পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং পরবর্তীতে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। প্রবল ঘূর্ণিঝড় রিমাল আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমেই বৃষ্টিপাত ঝরিয়ে দুর্বল হয়ে পড়বে। তবে এর প্রভাবে আগামী 2 দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে এখন পর্যন্ত প্রাণ গেছে 7 জনের। এদের মধ্যে বরিশালে 2 জন, ভোলায় 2 জন সহ চট্টগ্রাম, সাতক্ষীরা ও পটুয়াখালীতে 1 জন করে মারা যায়। এদিকে ঘূর্ণিঝড়ে উপকূলীয় জেলায় বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি, উপড়ে গেছে গাছপালা। জলোচ্ছ্বাসে প্লাবিত হয় অনেক এলাকা, সেই সঙ্গে বেশিরভাগ এলাকা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। সহকর্মীদের তথ্য ছবিতে আপনপুর ডেস্ক রিপোর্ট। রোববার রাতে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় বরিশালের রূপাতলীতে গাছ চাপা পড়ে 1 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 2 জন। সোমবার সকালে মেহেন্দিগঞ্জে সাপে কাটলে মৃত্যু হয় 1 শিশুর। বরিশাল খুলনা মহাসড়কে 33টি বড় গাছ পড়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। বেশিরভাগ এলাকায় রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে আতঙ্ক আর উৎকণ্ঠায় নির্ঘুম রাত কেটেছে বাগেরহাটবাসীর। বাঁধ ভেঙে নির্মাঞ্চল প্লাবিত হয়ে এখন পানিবন্দী কয়েক হাজার পরিবার। প্রচণ্ড ঝড়ে উপড়ে গেছে বহু গাছপালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন জেলার বেশিরভাগ এলাকা। আমাদের এখানে রাত 2টা থেকে 2:30টার মধ্যে পানি, প্রচুর পানি হয়েছে, মাথার মতো পানি হয়েছে, ঘরের ভিতর পানি গেছে। আমাদের চুলা কোনো কিছু, মানে কোনো খাবার দাবারের কোনো কিছুই অ্যারেঞ্জমেন্ট নেই এবং ঘরের ভিতরে থাকবো সেরকমের কোনো পরিস্থিতি আমাদের নাই। এখন আমরা খুব করুণ অবস্থায় আছি। বরগুনায় জোয়ারের পানিতে তলিয়েছে নির্মাঞ্চলের ঘরবাড়ি, কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, উপড়ে পড়েছে গাছপালা, নষ্ট হয়েছে ফসল, বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ, প্লাবিত 2টি ফেরির গ্যাংওয়ে।
রিমালের তাণ্ডবে তীব্র জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে খুলনার কয়রা ও দাকপ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন। এতে স্থানীয়দের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। সাতক্ষীরায় রাতভর বৃষ্টিতে চরম আতঙ্ক আর উৎকণ্ঠায় রাত কেটেছে মানুষের। রাতভর রিমালের দাপটের পর এখনও চলছে বৃষ্টি, বইছে ঝোড়ো হাওয়া। আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় মৃত্যু হয় একজনের। ভোলার লালমোহনে ঘর ভেঙে পড়ে মনেজা খাতুন নামে 50 বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়া জোয়ারের পানিতে মনপুরা, দৌলত খান, চরফ্যাশন ও ভোলা সদরের অন্তত 30টি গ্রাম প্লাবিত। মনপুরায় ভেঙেছে বেড়িবাঁধ। বিভিন্ন এলাকায় বিধ্বস্ত হয়েছে 20 থেকে 30টি ঘরবাড়ি। এছাড়া রোববার পটুয়াখালীতে পানির স্রোতে ভেসে গিয়ে একজনের মৃত্যু হয়। এদিকে চট্টগ্রামে রাতভর বৃষ্টিতে নগরীর বায়েজিদ বোস্তামিতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে মারা গেছেন একজন। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় রিমালের সবশেষ অবস্থা জানাতে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, জানাবেন সেখানকার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন ঘূর্ণিঝড় রিমাল আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলেছে যে এটি নিম্নচাপে পরিণত, কিন্তু গতকাল রাতের থেকে গত প্রায় আধা ঘন্টা ধরে যে পরিস্থিতি সেটা আরো বেশি ভয়াবহ এবং সমুদ্রের পানি এখন যদিও জোয়ার রয়েছে কিন্তু সমুদ্রের পানি একেবারে প্রধান সড়কে এসে উঠে ঠেকে গেছে এবং এটি আরব সাগর আরো বেশি বিক্ষুব্ধ কিন্তু ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এবং আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে এটি যশোর অঞ্চল দিয়ে এখন প্রবাহিত হচ্ছে। যদিও প্রায় 18 ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়ে গেছে, ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাব, ভয়াবহতা এবং সাগরের বিক্ষুব্ধতা সবই কিন্তু অব্যাহত রয়েছে এবং সাগর ভয়াবহ বিক্ষুব্ধ। আমরা একটু ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই কতটা বিক্ষুব্ধ অবস্থায় সাগরের পানি আছড়ে পড়ছে একেবারে উপকূলে এবং যে বেড়িবাঁধগুলো রয়েছে এবং জিও ব্যাগগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকগুলো ধসে নিয়ে যাচ্ছে। যেই সাগরের পানি কিন্তু একেবারে লোকালয়ে ঢুকে পড়েছে, এতটা বিক্ষুব্ধ পরিস্থিতি এবং আপনি জানেন যে গত 18 ঘন্টার বেশি সময় ধরে গতকাল থেকেই আসলে এই ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে এবং এখানকার যে লোকালয়গুলো, ছোট ঘর বাড়িগুলো, কাঁচা আধা পাকা বাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে লন্ডভন্ড করে দিয়ে সেগুলো কিন্তু ভাসিয়ে নিয়ে গেছে এবং গাছপালা তছনছ করে দিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে আসলে এখানকার যে ফসলি ক্ষেত কোনো কিছুই কিন্তু এখন আর নেই, সব কিন্তু ডুবে তলিয়ে গেছে। একই সঙ্গে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব সেটি আসলে এতটা ভয়াবহ এবং এর বাতাসের যে তীব্র গতিবেগ সেটি খুবই ভয়ঙ্কর একটি পরিস্থিতি। সাধারণ মানুষ বলছে যে এই ধরনের পরিস্থিতি অর্থাৎ ঘূর্ণিঝড়ের এমন ভয়াবহতা গত 15 বছরে যে কটি ঘূর্ণিঝড়ই এসেছে তারা কিন্তু লক্ষ্য করেনি। অর্থাৎ সিডনের পর থেকে কোনো ঘূর্ণিঝড়ে আসলে এতটা ভয়াবহ রূপ ধারণ করেনি যতটা ঘূর্ণিঝড় রিমালের ভয়াবহতা এবং তাণ্ডব ভয়াবহ রূপ দেখিয়ে যাচ্ছে এবং তা কিন্তু 18 ঘন্টার বেশি সময় ধরে একেবারে ভয়াবহ একটি পরিস্থিতি সেটি কিন্তু অব্যাহতভাবে চলছে এবং আপনারা লক্ষ্য করে থাকবেন এই আমি কুয়াকাটা সমুদ্র উপকূলে রয়েছি, সৈকতের পাশে কিন্তু সেখানে কিন্তু আশপাশের যত টিন শেড ঘর রয়েছে, দোকানপাট রয়েছে, সেগুলোর চাল উপরে ফেলা থেকে শুরু করে সবকিছুই কিন্তু একেবারে উড়িয়ে নিয়ে গেছে এবং গাছপালা গুলো ভেঙে নিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষ দিনের আলোতে আসলে সকাল থেকে একটু বেরিয়েছেন যে তাদের উদ্ধার প্রক্রিয়ায় অংশ নেবেন, কিন্তু উদ্ধার প্রক্রিয়া অংশ নেওয়াও কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছে না। 18 ঘন্টা অর্থাৎ এটি যদি বলি যে বৃষ্টিপাত সেটি আরো বেশি আসলে এখানে দাঁড়িয়ে থাকা অনেক ভয়াবহ একটি পরিস্থিতি। সাধারণ মানুষের সঙ্গে একটু আমরা একটু কথা বলতে চাই যে কি পরিস্থিতি এখানকার স্থানীয় বাসিন্দা রয়েছেন, আসলে পরিস্থিতিটা কেমন দেখছেন, এটি কি গত 15 বছরের মধ্যে আপনারা দেখেছেন কিনা, কি মনে হচ্ছে? না, আমার মনে হচ্ছে যে এরকম গত 15 বছর আগে এরকম দেখা যাচ্ছে না, কিন্তু এবারও আর কি একটু উৎপাতটা বেশি দেখা যাচ্ছে। তাই ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছে লোকালয়ে? ক্ষয়ক্ষতির পরিমাণ মোটামুটি অনেকই হয়েছে, ওই সাইডে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা বলতেছি যে স্বেচ্ছাসেবক যারা আছে তারা একটু ঘোরাফোরা করে দেখলে ভালো হইতো। ওই সাইডটা একদম পুরো যেগুলো নর্মাল ফ্যামিলিরা আছে সেগুলোর জন্য একটু ভালোভাবে মাইক অ্যালাউন্স করে জন্য বলা হয় যেন নিরাপদ স্থানে চলে যাওয়ার।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে সরকারের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছিল বেশ আগে থেকে এবং নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল, সাইক্লোন সেন্টারগুলোতে নেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত আসলে সেগুলোতে অনেককেই সরিয়ে নেওয়া হয়েছে এবং পরিস্থিতি এতটা ভয়াবহ যে সেটি 18 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। তার তীব্রতা এবং বাতাসের তীব্রতা, গতিবেগ এবং সমুদ্রের যেই বিক্ষুব্ধ পরিস্থিতি সেটি কিন্তু কমছে না। আমরা একটু সাধারণ মানুষের সঙ্গে কথা বলি, কি পরিস্থিতি আসলে দেখছেন? এই যে লোকালয়গুলোর কি অবস্থা, ঘরবাড়িগুলোর কি অবস্থা? আপাতত আপনার ঘরবাড়ি, আমাদের সাগরপাড়িতে ঘরবাড়ি মতো কোনো ঘরবাড়ি নেই। আপনার এখানে যে ফ্লাই মার্কেট যে ঘরগুলো ছিল সব মিশে গেছে, কিচ্ছু নাই এখানে। বর্তমানে অবস্থা খুবই খারাপ। আর আমার মানে লাইফে দ্বিতীয়বার এরকম ভাবে এত বড় ঝড়, এত বড় মানে এত পানির চাপ আমার লাইফে দ্বিতীয়বার এই কুয়াকাটা আমি দেখলাম। বর্তমানে অবস্থা খুবই খারাপ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে এখানকার যে স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের কথাই আপনারা শুনছেন যে এখানে আশপাশের যত ঘরবাড়িগুলো সবগুলো তলিয়ে নিয়ে গেছে এবং সাধারণ মানুষ আসলে এই সাগরের নিয়ে তারা কথা বলছিলেন যে এতটা ভয়াবহ পরিস্থিতি তারা গত 15 বছর দেখেননি। সিডনের পর আসলে এটি আরো বেশি বিক্ষিপ্ত হয়ে উঠেছে। রিমালের তাণ্ডব বলা হচ্ছে, রিমাল বাংলাদেশের দক্ষিণ উপকূল দিয়ে বয়ে গেছে, বিভিন্ন যশোর অঞ্চল দিয়ে এখন এটি অতিবাহিত করছে, কিন্তু এখনকার পরিস্থিতি আরো বেশি ভয়াবহ। আমরা গতকাল রাত থেকে লক্ষ্য করছি। একটু কথা বলতে চাই আপনার সঙ্গে, আসলে কি পরিস্থিতি, সাধারণ মানুষের কি পরিস্থিতি, কোনো হতাহতের কোনো খবর আছে কিনা এবং বাড়িঘরের কি অবস্থা? না, এখনো কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আমরা 3 জন আসছি ঢাকা থেকে আপনার এই 10 নম্বর আপনার এই সিগন্যাল দেখার জন্য। ঘূর্ণিঝড় বা এই ধরনের ভয়াবহতা এর আগে দেখেছেন বা গত 10-15 বছরে? না, এরকম দেখি নাই। তবে খুব কঠিন অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অরিন, আপনি শুনছিলেন আসলে সাধারণ মানুষের যারা এখানে পর্যটক এসেছেন তারাও কিন্তু আটকা পড়েছেন এবং এখানে দাঁড়িয়ে থাকা খুবই কষ্টসাধ্য একটি ব্যাপার। সাগর প্রচন্ড বিক্ষুব্ধ অবস্থায় রয়েছে, কোনোভাবেই কিন্তু এর ধারাবাহিকতা বা ভয়াবহতা কোনোভাবেই কমছে না। কখন নাগাদ সেটি হয়তো থামবে? আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে সেটি হয়তো কয়েক ঘন্টার মধ্যে নিম্নচাপের কথা বলা হয়েছে, যে এটি ঘূর্ণিঝড় রিমাল সাইক্লোন থেকে নিম্নচাপ পরিণত হয়েছে এমনটি তারা জানিয়েছেন এবং বলছেন যে তারা কয়েক ঘন্টার মধ্যে সেটি লঘুচাপ হবে, কিন্তু তার কোনো লক্ষণ কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি না এবং এটি আরো কিন্তু বাড়ছে, ভয়াবহতা একের পর এক প্রতি ঘন্টায় কিন্তু এটা বেড়েই চলেছে এবং কখন নাগাদ সেটি কমবে সেটি বোঝা যাচ্ছে না। এভাবে যদি চলতে থাকে তাহলে আসলে সাধারণ মানুষের যে ঘরবাড়ির ক্ষয়ক্ষতি বা ক্ষতিগ্রস্ত হওয়ার যে সংখ্যা সেটি কিন্তু আরো বেশি বাড়ছে এবং মানুষের ক্ষয়ক্ষতি হওয়ার সংখ্যাটি আরো বেশি বাড়ছে, আমি বারবার বলছি। এবং এখন আসলে যারা উদ্ধার তৎপরতা চালানো কিন্তু অনেকটা কষ্টসাধ্য ব্যাপার, কারণ বাতাসের যে গতিবেগ, এই গতির মধ্যে আসলে চলাচলই কিন্তু অনেকটা দায় এবং গাড়ি নিয়ে চলাচলও কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না, যার কারণে আসলে কোনো উদ্ধার তৎপরতা চালানো, কোথায় হতাহতের পরিমাণ কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিন্তু চালানো সম্ভব হচ্ছে না। 80 থেকে 100 কিলোমিটার গতিবেগে বাতাসের মধ্যে আসলে কোনোভাবে মানুষ যেখানে দাঁড়িয়ে থাকা অসম্ভব সেখানে আসলে কোনো উদ্ধার তৎপরতা চালানো সম্ভব নয়। প্রায় 18 ঘন্টার বেশি সময় ধরে এই ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব কিন্তু এখনো চলছে। আমি সমুদ্র সৈকত কুয়াকাটাতে রয়েছি এবং এই আশপাশে দক্ষিণ উপকূলের যে যতগুলো জেলা রয়েছে, দক্ষিণাঞ্চলের 9টি জেলাকে আপনারা জানেন 10 নম্বর বিপদ সতর্কতা সংকেত জারি করা হয়েছে গতকাল থেকেই এবং সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছিল। একই সঙ্গে আসলে আপনি জানেন 15টি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং পানির উচ্চতা, জলোচ্ছ্বাস যেটি কমিশনের পক্ষ থেকে বারবার অধিদপ্তরের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল যে এইটি 10 থেকে 16 ফুট উচ্চতা বৃদ্ধি পেতে পারে এবং সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। প্রতিটি এলাকা কিন্তু দক্ষিণাঞ্চলে প্লাবিত হয়েছে এবং যার কারণে আসলে প্রতিটি এলাকা প্লাবিত হওয়ার কারণে আসলে কোনোভাবেই এখনো বোঝা যাচ্ছে না যে হতাহতের পরিমাণ কেমন এবং এখনো অব্যাহত রয়েছে। আরো কত ঘন্টা চলে এই ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব সেটি এখনো বলা মুশকিল। তো এই ছিল আমার কাছে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সবশেষ পরিস্থিতি। আমরা হয়তো পরবর্তী সংবাদে আবারও যুক্ত হব এবং ঘূর্ণিঝড় রিমালের যে ভয়াবহতা সেটি হয়তো দেখানোর চেষ্টা করব আমাদের দর্শকদের। ফিরছি স্টুডিওতে অরণ্যের কাছে। ফখরুল, আপনি অবশ্যই সতর্কতার সাথে সংবাদ সংগ্রহ করবেন, আমরা পরবর্তীতে আবার যুক্ত হব আপনার সাথে। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বরগুনার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা।
আমি এখন রয়েছি বরগুনা বড়ইতলা ফেরিঘাটে। বরগুনায় যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব সেটি কিন্তু গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে এবং রাতভর বৃষ্টি হয়েছে এবং তুমুল ঝড় বয়েছে, কিন্তু এখন সকাল থেকে কিন্তু রাতের থেকেও কিন্তু বেশি ঝড়ের তীব্রতা বেড়েছে। বড় বড় ঢেউ কিন্তু এই যে বড়ইতলা ফেরিঘাট আসতে পড়ছে, দোকানগুলো কিন্তু একদম পানির নিচে নিমজ্জিত হয়ে গেছে। এভাবেই কিন্তু বরগুনার যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামের অবস্থাও কিন্তু খুবই খারাপ অবস্থায় রয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবকরা কাজ শুরু করেছেন এবং রাস্তায় যে বিভিন্ন গাছ পড়েছে সেগুলো কিন্তু অপসারণের চেষ্টা করছে। আমরা একজন স্বেচ্ছাসেবকের সাথে কথা বলার চেষ্টা করব। বরগুনার যে অবস্থা, সার্বিক অবস্থা আপনারা কেমন দেখছেন? বরগুনার সার্বিক অবস্থা অন্য বছরের তুলনায় এবছরের ঘূর্ণিঝড়টা খুব ভয়াবহ অবস্থা ধারণ করছে। সংকেতের চেয়ে বেশি প্লাবিত হচ্ছে, মানুষের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে এবং রোডে প্রচুর গাছ পড়ছে। আমরা ভোর থেকে বের হয়েছি, মানুষ চলাচলের জন্য রাস্তা পরিষ্কার করে দিচ্ছি। সেভাবে দেখা যাচ্ছে যে সিডরের পরে যে ভয়াবহতাটা এবং দীর্ঘমেয়াদী একটা টাইম দেখা যাচ্ছে 14 ঘন্টা পর্যন্ত এই ভয়াবহ তাণ্ডব রিমিলের তাণ্ডবে মানুষ প্রায় একেবারে সন্দিহান অবস্থায় আছে। মানুষের যথেষ্ট কষ্ট সাধন হচ্ছে। আমরা প্রতিদিন মানুষের কাছে যাচ্ছি এবং রোডঘাট পরিষ্কার করে মানুষ চলাচলের সুব্যবস্থা করার যেমনটা শুনছিলেন, আসলে কিন্তু এই রিমেলের ভয়াবহতা কিন্তু তীব্র থেকে তীব্র হচ্ছে এবং আমরা এখন পর্যন্ত কিন্তু ওই যে ক্ষতি নিরূপণের কোনো তথ্য আমরা এখন পাইনি। কারণ হচ্ছে মানুষ কিন্তু নিজেদের নিরাপত্তার কথা কিন্তু ভেবে কিন্তু আশ্রয় গ্রহণ করেছে এবং বরগুনায় যে 673টি আশ্রয় কেন্দ্র রয়েছে সেটি কিন্তু গতকাল সকালে কিন্তু আশ্রয় কেন্দ্র মানুষ না গেলেও কিন্তু বিকেলের পর থেকে যখন তীব্রতা বাড়া শুরু হয়েছে তারপর থেকে কিন্তু মানুষ আশ্রয় কেন্দ্রে যাওয়া শুরু করেছে এবং বেড়িবাঁধের বাইরে যে ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো গতকাল রাতেই কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়ে গিয়েছে। এবং এখন যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে বড় বড় ঢেউ, এটি কিন্তু একটি রাস্তা, বড় বড় ঢেউ কিন্তু সেই রাস্তার উপরে আসতে পড়ছে এবং এটি স্বাভাবিক অবস্থা না। যে সিডরের পর কিন্তু মানুষ এত ভয়াবহ অবস্থাকে কখনো দেখেনি। উপকূলের মানুষ সাধারণত এই ঝড় জলোচ্ছ্বাসের সাথে কিন্তু লড়াই করে বেঁচে থাকে, কিন্তু আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছে যে এইরকম তীব্রতা কিন্তু 12 থেকে 13 বছরের মধ্যে মানুষ দেখেনি। এবং এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। এবারে বাগেরহাট থেকে রিমালের শেষ খবর জানাচ্ছেন সহকর্মী এস সোহান। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাগেরহাটে 24 ঘন্টার বেশি সময় ধরে বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া বইছে। আসলে সময় যাওয়ার সাথে সাথে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত কমার কথা থাকলেও সেটি কিন্তু কমছে না। সেই রবিবার সকালে শুরু হওয়া যে বৃষ্টিপাত সেটি আজকে সোমবার প্রায় দুপুর হয়ে গেছে, এখনও কিন্তু চলছে এবং এটির পরিমাণ এবং গতিবেগ বৃদ্ধি পাচ্ছে সময়ে সময়ে। এবং এই সময়ে যে বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া বইছে এর ফলে কিন্তু বাগেরহাটের প্রতিটি নদ নদীর পানি 2 ফুট থেকে 5 ফুট, কোনো কোনো ক্ষেত্রে 6 ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যার ফলে এক ধরনের জলোচ্ছ্বাস তৈরি হয়েছে বলা যায়। এবং বাগেরহাটে বিভিন্ন এলাকায় যে বেড়িবাঁধ রয়েছে তার অন্তত 1000 মিটার জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই জায়গা থেকে পানি প্রবেশ করে লোকালয় কিন্তু প্লাবিত হয়েছে, যার ফলে অন্তত 10,000 মানুষ এখন পানিবন্দী রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে জেলা প্রশাসন। এছাড়া আমরা যারা বয়স্ক ব্যক্তি রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে বিভিন্ন সময় যে ঘূর্ণিঝড় হয়েছে সেই ঘূর্ণিঝড়গুলো কিন্তু অল্প সময় স্থায়িত্ব হয়, কিন্তু এবারের যে ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়টা দীর্ঘ সময় কিন্তু স্থায়ী হয়েছে এবং দীর্ঘ সময় বাতাস এবং বৃষ্টি কিন্তু বাগেরহাটে হয়েছে। তাদের দাবি যে এত দীর্ঘ সময় ধরে কোনো ঘূর্ণিঝড় তারা দেখেনি। তারা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, গতকাল রাত থেকে কিন্তু পুরো বাগেরহাট জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। কিছুক্ষণ আগে বাগেরহাট শহরে অর্থাৎ বাগেরহাট পৌর শহরের কিছু এলাকায় বিদ্যুৎ এসেছে। এর সাথে সাথে বাগেরহাটের বেশিরভাগ মানুষ কিন্তু মোবাইল এবং ইন্টারনেট নেটওয়ার্কেরও বাইরে আছে। মোবাইলে কিছু নেটওয়ার্ক থাকলেও সেটা দিয়ে প্রয়োজনীয় কাজ সম্পূর্ণ করতে পারতেছেন না, কোথাও কল করার জন্য একাধিকবার চেষ্টা করতে হয়েছে বলে জানিয়েছেন মুঠোফোন গ্রাহকরা। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে রিমালের সর্বশেষ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টিতে চট্টগ্রাম ও খুলনা নগরীতে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। গতরাত থেকে এসব নগরীর নিম্নাঞ্চল তলিয়ে যায় পানিতে, এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সোমবার সকাল থেকে বন্দর নগরী চট্টগ্রামে শুরু হয় মুষলধারে বৃষ্টি। টানা 3 ঘন্টার বর্ষণে পানিতে তলিয়ে যায় নগরীর বিভিন্ন এলাকা। আবহাওয়া অফিস জানায় সকাল 6টা থেকে 9টা পর্যন্ত নগরীতে বৃষ্টি হয় 132 মিলিমিটার। টানা বৃষ্টিতে নগরীর আগ্রাবাদ, হালিশহর, ওয়াসামোড়, জিইসি, 2 নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, কাতালগঞ্জ, বাকলিয়া সহ বিভিন্ন এলাকায় জমে যায় হাঁটু থেকে কোমর সমান পানি। এতে জরুরি প্রয়োজনে সড়কে বের হয়ে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। সেই সঙ্গে থই থই পানি দিয়ে চলাচল করতে গিয়ে বিপাকে পড়ে বিভিন্ন যানবাহনও। একটু বৃষ্টি হইলে পানি দোকান সব ডুবে যায়। পবর্তকের মোড়ে এই জায়গাটা বেশি অতিরিক্ত পানি, 4 থেকে 5 ফিট পানি হয়েছে। এখন মানে কিছুটা পানি কমছে, এখানে দোকানের অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে। এদিকে রোববার রাত থেকে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে খুলনা উপকূলে হয় টানা বৃষ্টি। এতে রূপসা, ভৈরব সহ পার্শ্ববর্তী নদ নদীর পানি বেড়ে খুলনা নগরীতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। নদীর পানি ড্রেনে প্রবেশ করে পার্শ্ববর্তী সড়ক ও নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে সড়কে যান চলাচল ব্যাহতের পাশাপাশি নগরবাসী পড়েন ভোগান্তিতে। নিউজ ডেস্ক, দেশ টিভি। সমসাময়িক বিষয় নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। সরিয়ে নেওয়ার যে পূর্ব প্রস্তুতি, সেটা যথাসময় সম্পন্ন করা, ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব হয়েছে। সার্বিকভাবে একথা প্রমাণিত গত 15 বছরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সময়োপযোগী পদক্ষেপ বাস্তবায়নের কারণে বাংলাদেশ আজ দুর্যোগ মোকাবিলায় প্রশংসনীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্টে বাংলাদেশের এর সাফল্য আজকে সারা দুনিয়া প্রশংসিত হয়েছে, প্রশংসিত হচ্ছে। মাননীয় সাধারণ সম্পাদক ঘূর্ণিঝড় নিয়ে তো কথা অনেক আজকে বললেন, কিন্তু জনমনে একটা প্রশ্ন সৃষ্টি হয়েছে। এই প্রশ্নটা কিন্তু আমারও। সরকার বিরোধীদের নৈরাজ্য, আগুন সন্ত্রাস, খুন প্রতিরোধে যতটা দক্ষতার পরিচয় দিয়েছে, দেশের দুর্নীতি, অনিয়ম, অপচয়, অপব্যয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যানজট, সড়কের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে ততটা দক্ষতার পরিচয় দিতে পারেনি। আপনার মন্তব্য কি? আপনি আজকে আমি এই প্রশ্নটার জবাব দিলে এটাই হবে আজকের প্রেস কনফারেন্সের হেডিং। আমি ওই প্রসঙ্গে আজকে যেতে চাই, এগুলো আগামীকাল বলব। আজকে এ পর্যন্তই। দলকে আমরা প্রস্তুত, দলের প্রাইম মিনিস্টার যখন যাবেন তখন আমাদের অনেকেই যাবে, তিনি আমাদের সভাপতি। আমাদের যে বিভাগীয় টিমগুলো, তারা যেখানে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব এলাকার খোঁজ খবর নিচ্ছেন এবং তারাও আবহাওয়ার উন্নতি হলে ওইসব এলাকা পরিদর্শনে যাবেন, ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য সহায়তা করবেন। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভোর থেকে রাজধানীতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা। বিস্তারিত জানাতে কাজীপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, জলাবদ্ধতার কি খবর রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ঘূর্ণিঝড়
রেমালের যে তাণ্ডব, সে তাণ্ডবে কিন্তু সারা দেশেই অবস্থা অনেকটা বেসামালের মতো অবস্থা। বিশেষ করে নিম্নাঞ্চল থেকে শুরু করে যে অঞ্চলগুলো রয়েছে, গ্রামের নদী তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে, সেগুলো আসলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু রাজধানীতেও ব্যাপকভাবে পড়েছে। আমরা যদি ঠিক সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং সেখানে গিয়ে যেটি দেখেছি, সবচেয়ে বিশেষ করে মিরপুর এলাকা থেকে শুরু করে মিরপুর এলাকা এবং একই সাথে অন্যান্য ফার্ম গেট থেকে শুরু করে বেশ কয়েকটি এলাকা আমরা ঘুরেছি এবং সেখানে আমরা দেখেছি বিশেষ করে ভেতরের যে সড়কগুলো রয়েছে সেগুলোতে পানি উঠেছে এবং একই সাথে প্রধান সড়ক যেগুলো রয়েছে, প্রধান সড়কেও কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় অবস্থান করছি এবং সেখানেও আমরা দেখছি যে প্রধান সড়কে একেবারেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং গাড়ি চলাচলেও কিন্তু এক ধরনের ব্যাঘাত ঘটছে। এবং সেই সাথে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যে সাধারণ মানুষের চলাচল, সেক্ষেত্রেও কিন্তু ব্যাপকভাবে এক ধরনের যে সাধারণ মানুষের ভোগান্তি, সে ভোগান্তি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদিও যে ঘূর্ণিঝড় রেমালের যে মূল আঘাত, সে আঘাত কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়েছে এবং যে সমুদ্র বন্দর যে অঞ্চলগুলোকে 10 নম্বর মহাবিপদ সংকেত যেটি ছিল সেটি কিন্তু নামিয়ে ফেলে 3 নম্বর মহাবিপদ সংকেতে নিয়ে আসা হয়েছে। এবং একই সাথে আমরা চট্টগ্রাম বন্দরে দেখেছি যে আজকে সকাল থেকে কিন্তু সেখানে 9 নম্বর বিপদ সংকেত ছিল এবং সেটিও কিন্তু 3 নম্বর বিপদ সংকেতে নামিয়ে ফেলা হয়েছে। এবং একই সাথে এখানে যে আজকে আবহাওয়ার যে অফিস থেকে যে বিষয়টি জানানো হয়েছে যে দুপুর 3টার পর ঢাকার উপর দিয়ে যে ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব, সে প্রভাব ফেলার কথা রয়েছে। তো তারই কিন্তু ফলপ্রসূত আমরা দেখছি সকাল থেকে কিন্তু থেমে থেমে টানা বৃষ্টি হচ্ছে এবং একই সাথে ঝোড়ো হাওয়া আমরা লক্ষ্য করতে পেরেছি এবং ব্যাপক যে ঝড়ও কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং সেই প্রভাবে এবং রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু এই সড়কগুলোতে পানি উঠে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হয়েছে এবং এই ভোগান্তির ফলে কিন্তু জনজীবনের সাথে, যেহেতু আজকে সরকারি ছুটির দিন নয়, সেক্ষেত্রে মানুষ অফিস যাতায়াত এবং কর্মক্ষেত্রে চলাচলের ক্ষেত্রে কিন্তু ব্যাপকভাবে তাদের কর্মব্যস্ততার বিঘ্ন ঘটছে। তো সবকিছু মিলে এই ছিল রাজধানীতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতার আমার কাছে থাকা সঠিক খবর। দর্শক, আমাদের সহকর্মী শাহাদাত নিশাত যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। নর্থ সাউথ গ্রুপ, যাদের প্রধান কাজ হাউজিং এর নামে কৃষি জমি, খালবিল ও জলাশয় দখল, প্রতারণা আর শক্তি প্রয়োগ করে জমিতে বালু ভরাট করে প্লট আকারে বিক্রি চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তাদের বিশেষ বাহিনীর ভয়ে প্রতিবাদ করতেও সাহস পায় না এলাকার মানুষ। নর্থ সাউথ গ্রুপের জমি দখল ও প্রতারণা নিয়ে মাইনুদ্দিন আরিফের 2 পর্ব ধারাবাহিকের আজ শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন সজীব রহমান। নর্থ সাউথ গ্রিন সিটিতে ঢুকতেই বাধার মুখে পড়তে হয় দেশ টিভি টিমকে। ভেতরে ঢুকেই দেখা যায় বিশাল এক সাম্রাজ্য গড়েছে এই প্রতিষ্ঠানটি, যার বেশিরভাগই দখল করা। স্যারের সাথে কথা বলতে হবে ভাই, টাকা না দিয়ে কি মানে কাজ করতেছে। জায়গা আছে 5 কাঠা, এটা বালু ফালাই দিছে। জমি আমাদের, কাগজটা আমাদের, সবকিছু আমাদের, ঠিক আছে, খালি যখন সবই আছে, কিন্তু আমাদের নাজি গিয়ে সবকিছু করছে। নর্থ সাউথ গ্রিন সিটি নামে পূর্বাচল রাজুক নিউ সিটির পাশে ভুলতা এলাকার শান্তিনগর, কৈরাবর, সোনাবো, মিরকিরিসাও, মাঝিপাড়া এবং মাঝিপুর মৌজার বিশাল এলাকা দখলে নিয়েছে তারা। সাধারণ মানুষের 3 ফসলি জমি এবং জলাশয় দখল করে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে নর্থ সাউথ গ্রুপ, যেটির নাম দেওয়া হয়েছে গ্রিন সিটি। আর এই গ্রিন সিটিতে এখন 3 কাঠা, 5 কাঠা এবং 7 কাঠা আয়তনের প্লট বিক্রি করছে এই ভূমিদস্যুরা। অভিযোগ রয়েছে নর্থ সাউথ গ্রুপ প্রথমে নিজেরা কিছু জায়গা কিনলেও বেশিরভাগই দখল করা। আইনের তোয়াক্কা না করে 3 ফসলি জমিতে দিনে এবং রাতে সমানতালে বালু ভরাট করে চলছে ভূমিদস্যু প্রতিষ্ঠানটি। আমাদের জায়গা তো বালু ফেলছে, রাতের আধারে ফলায়, দিনে ফলায় না, এরা এগুলি করে ভরতেছে। বালু তো বলছে বাংলাদেশ থেকে নাই, আলাদা করে নাই। আর জমি দখলের জন্য গড়ে তোলা হয়েছে 50 জনের বিশেষ বাহিনী। কেউ প্রতিবাদ করলেই ঝাঁপিয়ে পড়ে তারা, দেওয়া হয় মিথ্যা মামলা। মাঝি ভাড়া হনাবো আহুয়াবো 50টা ফলাবান ফালে আমগো গেটের ভিতরে গেট করে লাইছে, গেটের ভিতরে যাইতে দেয় না। বয়বর্তী দেখায় মানুষের দল আছে গো, ক্যাটার ফালে বহুত মানুষ আগো পাশে আছে। উল্টা মামলা দিয়ে মানুষে জেল টেল দিয়ে মানুষের দূরের মধ্যে রাখছে। এসব বিষয়ে জানতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী খানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি তাকে।
প্রতিষ্ঠানটির অফিসে গিয়ে জমি দখল এবং গ্রাহকদের সঙ্গে প্রতারণা নিয়ে কথা হয় এক প্রকল্প পরিচালক ও কয়েকজন কর্মকর্তার সঙ্গে। পরিবেশের ছাড়পত্র পেয়েছেন আপনারা? কৃষি জমি থেকে ইন্ডাস্ট্রি বললাম না, একটা কোম্পানি যখন শুরু করে আপনার মিনিমাম একটা মিনিমাম একটা প্রপার্টি তৈরি হইতে হয়। আমরা তো করব হলো আবাসিক আসে নাই, তাহলে আবাসিকটা আপনি ভরাট করছেন কিভাবে? অবৈধ কর্মকাণ্ডে বন্ধে রাজুক প্রতিষ্ঠানটিকে চিঠি দিলেও আমলে নেয়নি তারা, তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান রাজুক মুখপাত্র আশরাফুল ইসলাম। নগর পরিকল্পনা শাখা থেকে একটা পরিদর্শন টিম প্রকল্প এলাকা পরিদর্শন করবে এবং এ ধরনের যদি ব্যত্যয় কিছু পাওয়া যায় এবং কর্তৃপক্ষের আওতাধীন এলাকার অভ্যন্তর হয় সেখানে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সেখানে উচ্ছেদ কার্যক্রম সহ অন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সরকারি অসাধু কর্মকর্তাদের যোগসাজশেই নর্থ সাউথ গ্রুপ এমন অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ এলাকার মানুষের। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। দেশে চলমান আর্থিক সংকটের মধ্যেই জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য প্রায় ৩৮১ কোটি ৫৮ লাখ টাকায় ২৬১টি নতুন জিপ গাড়ি কেনা হচ্ছে। গত ১৫ মে বেশ গোপনীয়তার সঙ্গে এজেন্ডাভুক্ত না করে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপন করা হয় যানবাহন অধিদপ্তরের গাড়ি কেনা চাহিদাপত্র। সেখানে অনুমোদন পাওয়ার পর মেলে প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন। বিস্তারিত আমিনা প্রণামীর প্রতিবেদনে। করোনা মহামারী, ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে অর্থনৈতিক মন্দার ঢেউ বইছে দেশে। ব্যাংকের নাজুক দশা, রিজার্ভ কমার সঙ্গে আছে চরম ডলার সংকটও। মোটামুটি স্পষ্ট, আসছে বাজেট হবে সংকোচনমূলক, কিন্তু এরই মধ্যে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য কেনা হচ্ছে বিলাসবহুল ২৬১টি গাড়ি। এর মধ্যে ডিসিদের জন্য ৬১ আর ইউএনওদের জন্য ২০০টি গাড়ি বরাদ্দ করা হয়েছে। প্রতিটি জিপের দাম ধরা হয়েছে ১,৪৫,০০,০০০ টাকা। এর জন্য মন্ত্রণালয় বরাদ্দ দিচ্ছে ৩৮১ কোটি টাকা। গেল বছরের নভেম্বরে এ গাড়ি কেনার বিষয়টি অনুমোদন না করে ফিরিয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে। এরপর ১৫ মে বেশ গোপনীয়তার সঙ্গে এজেন্ডাভুক্ত না করে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপন করা হয় প্রস্তাবনা। সেখানে অনুমোদন পাওয়ার পর মেলে প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন। মিৎসুবিশি পাজেরো স্পোর্ট কিউএক্স জিপের ৪৬১টি গাড়ি ক্রয়ের সরকারের কাছে ৬৭২ কোটি ৩৪ লাখ টাকা চাওয়া হলেও মন্ত্রণালয় বরাদ্দ দিচ্ছে প্রায় অর্ধেক পরিমাণ টাকা। পরিকল্পনা মন্ত্রী বলছেন, অযথা দামি গাড়ি কেনা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে। একজন জেলা প্রশাসকের নাম যেহেতু বললেন এখানে পদবি দিয়ে, তাদেরও ঘোরাফেরা দরকার আছে। কাদেরকে দিচ্ছে, কি গাড়ি দিচ্ছে, এগুলো নিউজ করেন। যার অলরেডি গাড়ি আছে তাদেরকে সরকার দিচ্ছে কিনা থাকলে নিউজ করেন, এবং পদমর্যাদা অনুযায়ী যদি তাকে মার্সিডিজ বেঞ্জ দিয়ে দেয়, পোর্শ দিয়ে দেয়, সেগুলো পড়েন। কাজের গাড়ি যদি দেয়, এগুলো নিয়ে আমি তো মনে করি আপত্তির কিছু নাই। অর্থনৈতিক সংকটের এই সময়ে সরকারকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ এই অর্থনীতিবিদের। প্রশাসনের ব্যয় কমানো, প্রয়োজন হলে প্রশাসনের নতুন রিক্রুটমেন্ট বন্ধ করা যথেষ্ট। প্রশাসনের ব্যক্তি আর এদের ডিসিদের পেছনে, ইউএনের পেছনে এই সমস্ত নতুন গাড়ি কেনার কোনো দরকার নাই। আমার মনে হয় যা আছে এটা চলুক। এই যদি সে কৃচ্ছতা সাধন না করে ডিফিকাল্ট হবে, কারণ এইটার বোঝাটা, করের বোঝা সাধারণ মানুষের উপরে গিয়ে পড়বে। বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি নাজুক থাকায় সরকারকে ব্যয় কমানোর পরামর্শ দেন সাবেক গভর্নর। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। এদিকে শক্তিশালী ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভারতের পশ্চিমবঙ্গের বহু জায়গা লণ্ডভণ্ড। ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে উপকূলীয় এলাকাগুলো। টিনের চালা উড়ে ও গাছ ভেঙে বন্ধ যান চলাচল। রাতভর টানা বর্ষণে বিপর্যস্ত কলকাতা, হাওড়া ও হুগলি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রিমাল শক্তি হারালেও সোমবার দুপুর পর্যন্ত কলকাতা ও পাশের জেলাগুলোয় অতি ভারী বর্ষণ চলবে। আরও জানাচ্ছেন লুৎফর কবির। রোববার রাত 8:30টার দিকে শক্তি সঞ্চার করে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলের স্থলভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রিমাল, যেখানে সর্বোচ্চ বেগ ছিল ঘন্টায় 100 থেকে 135 কিলোমিটার। রাতভর প্রবল ঝড় বৃষ্টি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা সহ দক্ষিণবঙ্গের আরও অনেক জেলায়। প্রতিবারের মতো এবারও বুক চিতিয়ে ঘূর্ণিঝড় মোকাবিলা করতে দেখা যায় সুন্দরবনকে। সময় বাড়ার সঙ্গে ধীরে ধীরে এগোতে থাকে রিমাল।
এবারের ঘূর্ণিঝড়ে উপকূলবর্তী জনপদে ক্ষয়ক্ষতি সর্বোচ্চ কমিয়ে আনতে সতর্ক ছিল প্রশাসন। আলিপুর আবহাওয়া দপ্তর জানায় ঝোড়ো বাতাস ও বৃষ্টিতে বিপর্যস্ত রায়দিঘি, কলকাতা, হাওড়া ও হুগলি। কিছু কিছু জায়গায় গাছ ভেঙে অবরুদ্ধ রাস্তাঘাট। সোমবার সকালেও একই চিত্র, কিছু জায়গায় খুঁটি ভেঙে বন্ধ বিদ্যুৎ সংযোগ। দুপুরের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের আভাস দিয়েছে আলিপুর। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান, জনজীবনে ভোগান্তি কমিয়ে আনতে সড়কে পড়ে থাকা গাছ ও বিদ্যুৎ সংযোগ মেরামতের চেষ্টা চলছে। এদিকে ঘরের কার্নিশ ভেঙে হতাহতেরও খবর পাওয়া গেছে কলকাতায়। সোমবার ঘূর্ণিঝড় ধীরে ধীরে রূপ নেবে গভীর নিম্নচাপে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণ থেকে উত্তরবঙ্গে ভারী ও অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। ফলে কয়েক জেলায় সতর্কবার্তা জারি রেখেছে রাজ্য সরকার। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভয়াবহ টর্নেডো ও ঝড়ের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের 4 অঙ্গরাজ্যে প্রাণ হারিয়েছে অন্তত 18 জন। টর্নেডোর ব্যাপক ধ্বংসযজ্ঞে বিধ্বস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি, বাস্তুচ্যুত হয়েছে প্রায় 1.5 লাখ মানুষ, আর বিদ্যুৎ বিচ্ছিন্ন 7 লাখেরও বেশি বাসিন্দা। বিস্তারিত রায়হান কবির শুভ্র রিপোর্টে। ঘড়ির কাঁটায় তখন বিকেলবেলা, কিন্তু হঠাৎ করেই মেঘে ঢাকা পড়ে আকাশ। অন্ধকারে ছেয়ে যায় টেক্সাসের চারপাশ। শুরু হয় দমকা বাতাস। কিছু বুঝে ওঠার আগেই 2 মিনিটের মধ্যেই লণ্ডভণ্ড আশপাশের এলাকা। স্থানীয় সময় রোববার প্রবল ঝড় আঘাত আনে টেক্সাস সহ যুক্তরাষ্ট্রের 4 অঙ্গরাজ্যে। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর ডালাসের কুক কাউন্টি এবং টেক্সাস। স্থানীয় দমকল কর্মকর্তা বেশ কয়েকজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ওই কর্মকর্তা। ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 1.5 লাখ মানুষ। ঝড়ের আঘাতে ভেঙে পড়েছে অনেক বাড়িঘর, উপড়ে গেছে বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 7 লাখেরও বেশি বাসিন্দা। ধ্বংসস্তূপ সরাতে ও আহতদের উদ্ধার করতে কাজ শুরু করেছে জরুরি বিভাগের সদস্যরা। ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় গভর্নর। ঝড়ে বেশ কয়েকজন মানুষ প্রাণ হারিয়েছে। আমরা এই ঘটনায় মর্মাহত। এখানে আবারও শক্তিশালী ঝড় আসার সম্ভাবনা আছে, তাই 106টি কাউন্টিতে সতর্কতা জারি রাখা হয়েছে। এদিকে ঝড়ের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আবহাওয়াবিদরা বলছেন, যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলকে টর্নেডো অ্যালে নামে ডাকা হয়। অবস্থান এবং আবহাওয়ার কারণে অঞ্চলটিতে আঘাত আনে সবচেয়ে ধ্বংসাত্মক টর্নেডোগুলো, আর এটা ঘটে থাকে প্রতি বছরের মে মাসের দিকে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।